স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং সি প্রোগ্রামের এই পর্যায়ে আমরা গত পাঠে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। প্রোগ্রাম লেখার জন্য ফরম্যাট স্পেসিফায়ার এবং ইনপুট আউটপুট স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখে নিতে হবে। তো আমরা আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলা প্রোগ্রামিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং ভালোভাবে জানতে হলে বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে তোমাকে শিখতে হবে, কারণ আমরা সাধারণ বীজগণিতে যেভাবে গাণিতিক চিহ্নগুলো ব্যবহার করি, প্রোগ্রামে কিন্তু ওই চিহ্নগুলোকে হুবহু ওইভাবে ব্যবহার করা যায় না। প্রোগ্রামিং ভাষার জন্য অপারেটর লেখার কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোই আমরা শিখব, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা তোমার আরো যে বিভিন্ন ধরনের অপারেশন আছে, ওই অপারেশনের চিহ্নগুলো প্রোগ্রামে কিভাবে লেখা হয়, আমরা আজকে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রোগ্রামিং লেখার জন্য আজকের পাঠটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পাঠটি সিকিউ এবং এমসিকিউর জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আশা করি পূর্বের পাঠের মতো আজকের পাঠও তোমাদের উপভোগ্য হবে। তো চলো আমরা শুরু করি। তো সিতে ব্যবহৃত অপারেটর। তো সিতে আমরা যে সকল অপারেটর ব্যবহার করব প্রোগ্রাম লেখার সময়, আমরা সেই সমস্ত অপারেটর সম্পর্কে জানবো আজ। সি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর সমূহকে 3 ভাগে ভাগ করা হয়। সি প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর সমূহকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে সি প্রোগ্রাম আমরা যে অপারেটরগুলো ব্যবহার করব সেগুলোকে ভাগ করা হয় 3 ভাগে। তার মধ্যে প্রথম হচ্ছে ইউনারি অপারেটর। যে সকল অপারেটরের সাথে কেবল একটি অপারেন্ড বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে ইউনারি অপারেটর বলে। তাহলে যে সকল অপারেটরের সাথে কেবল একটি অপারেন্ড বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে, তাহলে যে অপারেটরের সাথে কি থাকবে, কেবলমাত্র একটি অপারেন্ড বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকবে, তাকে আমরা বলবো ইউনারি অপারেটর। তো অপারেন্ড এবং কনস্ট্যান্ট নিয়ে কিন্তু আমরা অনেক আগে আলোচনা করছি, যে অপারেন্ড কাকে বলা হয়, যে ডেটা ধারণ করে তাকে বলা অপারেন্ড। আর প্রোগ্রাম নির্বাহের সময় যার মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলে কনস্ট্যান্ট। তাহলে যে অপারেটরের সাথে একটিমাত্র অপারেন্ড বা একটিমাত্র কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকেই বলে ইউনারি অপারেটর। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো, যেমন ধরো প্লাস প্লাস এ, মাইনাস মাইনাস এ, তারপরে এ প্লাস প্লাস, এ মাইনাস মাইনাস, এইগুলো হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে দেখো, এই যে এই অপারেটরের সাথে শুধুমাত্র একটি অপারেন্ড আছে, তুমি এটাকে অপারেন্ড ধরতে পারো বা এটাকে ভ্যারিয়েবলও ধরতে পারো। এটাকে ভ্যারিয়েবলও বলা যাবে। যেই সকল অপারেটরের সাথে একটি অপারেন্ড বা একটি ভ্যারিয়েবল বা একটি কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে আমরা বলবো ইউনারি অপারেটর। তাহলে পরীক্ষা এমসিকিউতে আসতে পারে যে এটি কোন ধরনের অপারেটর। তাহলে এটি হচ্ছে ইউনারি অপারেটর। তাহলে এই যে প্লাস 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 হচ্ছে ইউনারি অপারেটর, এই যে মাইনাস মাইনাস হচ্ছে ইউনারি অপারেটর। এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবা। যদি একটি কনস্ট্যান্ট অথবা একটি ভ্যারিয়েবল অথবা একটি অপারেন্ড যদি কোনো অপারেটরের সাথে থাকে তখন আমরা ওই অপারেটরকে বলবো ইউনারি অপারেটর। এবার সব বাইনারি অপারেটর। তাহলে যে সকল অপারেটরের সাথে দুইটি অপারেন্ড বা কনস্ট্যান্ট সংযুক্ত থাকে তাকে বলবো আমরা বাইনারি অপারেটর। দেখো, এই অপারেটরগুলো দুটি অপারেন্ডের মাঝখানে ব্যবহৃত হয়। তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো অবশ্য। তো উদাহরণ আমাদের না হলেও আমরা বুঝে নিতে পারি যে বাইনারি অপারেটর কোনগুলো। আমরা একটা উদাহরণ দেখি, এখানে যদিও কোনো উদাহরণ ছিল না, আমরা দেখি যে কোনটা বাইনারি অপারেটর। তাহলে এখানে বলাই হয়েছে যে এই অপারেটরগুলো দুটি অপারেন্ডের মাঝখানে ব্যবহৃত হয়। যেমন ধরো এ প্লাস বি। তাহলে এই যে অপারেটরটা আমরা দেখতেছি, এই অপারেটর হচ্ছে বাইনারি অপারেটর, কারণ এখানে এই একটা অপারেন্ড, এই একটা অপারেন্ড, অথবা এটি একটা ভ্যারিয়েবল, এটি একটা ভ্যারিয়েবল। এখানে দেখো শুধুমাত্র ভ্যারিয়েবল ছিল একটা, এখানে ভ্যারিয়েবল শুধুমাত্র একটা, এখানে মাইনাস মাইনাস ধরে নিবা। তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস এ, এ প্লাস প্লাস এ মাইনাস মাইনাস। আর বাইনারি অপারেটর হচ্ছে যেখানে দুটি কনস্ট্যান্ট থাকবে অথবা দুটি অপারেন্ড থাকবে। তাহলে এবং এই অপারেটর কোথায় থাকে, দুটি অপারেন্ডের মাঝখানে থাকে। যেমন ধরো আমরা এটাকে নিতে পারি এ মাইনাস বি। তাহলে এই যে অপারেটরটা, তাহলে এটা হচ্ছে বাইনারি অপারেটর। এরপর আসো টার্নারি অপারেটর। যে সকল অপারেটর একসাথে তিনটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে বলে টার্নারি অপারেটর। তাহলে তুমি যেখানে তিনটে ভ্যারিয়েবল অথবা তিনটে অপারেন্ড পাইবে তো তাকে বলবে টার্নারি অপারেটর। দেখো এর অপারেটরটা লেখা হয় এইভাবে, কন্ডিশন প্রশ্নবোধক চিহ্ন ট্রু, এরপরে কোলন দিয়া ফলস।
এরপর হচ্ছে সেমিকোলন। দেখো এটা কন্ডিশন, এবং কন্ডিশনটা থাকে কোথায়? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এরপরে প্রশ্নবোধক চিহ্ন। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আরেক ধরনের ঘটনা ঘটবে। আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো এক্স ইকুয়াল এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন এ কোলন বি সেমিকোলন। তাহলে এই যে লাইনটি, এই লাইনটার আসলে অর্থ কি? এই যে লাইনটা লিখলাম, এখানে দেখো তিনটে অপারেন্ড। আমরা এখানে বলছি যে সকল অপারেটর একসাথে তিনটি অপারেন্ড নিয়ে কাজ করে। তাহলে দেখো এক্স একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, এখানে একসাথে তিনটে অপারেন্ড নিয়ে কাজ করা হয়েছে। এখানে একসাথে তিনটে অপারেন্ড নিয়ে কাজ করা হয়েছে। তাহলে এক্স এ বি, তাহলে যদি পরীক্ষা আসে যে এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে টার্নারি অপারেটরের উদাহরণ, যেখানে একসাথে কয়টা অপারেন্ড থাকবে? তিনটি অপারেন্ড অথবা তিনটি ভ্যারিয়েবল থাকবে। তাহলে এখানে দেখো এ যদি বি থেকে বড় হয় তাহলে এক্স ইকুয়াল হবে এ, আর যদি এ বি থেকে বড়, এটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। যেমন ধরো কেউ একজন ধরো কম্পিউটার থেকে মান টাইপ করলো, এরকম দেখো কেউ একজন মান টাইপ করলো যে ধরো 2, সে এর মান দিল 2, তারপরে বি এর মান দিল 5। তাহলে এখন এক্স ইকুয়াল কত হবে? তাহলে এক্স ইকুয়াল হবে 5। তাহলে এক্স ইকুয়াল হবে 5। এখানে দেখো এক্স ইকুয়াল এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন এ কোলন বি সেমিকোলন। তাহলে এটা যদি সত্য হয়, মনে রাখবে এটা যদি, এই শর্তটা যদি শুধুমাত্র সত্য হয় তাহলে এক্স ইকুয়াল হবে এ, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। তাহলে এই লাইনের তাৎপর্য হচ্ছে এটাই, এই শর্তটা যদি সত্য হয় এ গ্রেটার দেন বি, এটা যদি সত্য হয় তাহলে এক্স ইকুয়াল হবে এ, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। তাহলে দেখো এ এ সমান কেউ যদি 2 ধরে এবং বি সমান যদি 5 ধরে তাহলে এক্স ইকুয়াল কি হবে? তাহলে এক্স ইকুয়াল হবে 5। অনেক সময় এটা কিন্তু এমসিকিউতে আসে যে এইটা দিয়ে দিল, এরপরে বললো এ সমান 2 বি সমান 5, তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান হবে 5। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবং এটা আমরা কি কোন অপারেটর বের করে পাইছি, কোন অপারেটর ব্যবহার করে পাইছি? এটা আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে পাইছি। এখানে প্রশ্নবোধক চিহ্নটা এটাই হচ্ছে টার্নারি অপারেটর। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্নটা, এটা হচ্ছে টার্নারি অপারেটর, এবং এটা কার সংক্ষিপ্ত রূপ? এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ। ইফ এলস, যদি অন্যথায়, যদি অন্যথায়, ঠিক আছে। এই ইফ এলস স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্স এর ইফ এলস স্টেটমেন্ট, তাহলে এক্স ইকুয়াল এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন এ কোলন বি। যদি এই শর্তটা সত্য হয় তাহলে এক্স ইকুয়াল এ, আর এই শর্তটা যদি মিথ্যা হয় এক্স ইকুয়াল বি। এটার তাৎপর্য, এটার অর্থ কিন্তু তোমাকে শিখে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে কিন্তু আসতে পারে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে এক্স ইকুয়াল এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন এ কোলন বি। এখন এ সমান 2 বি সমান যদি 5 এক্স এর মান কত? তাহলে এক্স এর মান হবে 5। আর যদি এর মান 5, বির মান যদি, অথবা এর মান যদি 3 আর বির মান যদি 2 হয় তাহলে এক্স এর মান হবে 3। সবসময় খেয়াল রাখবে এটা যদি সত্য হয় এক্স এর মান এ, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এক্স এর মান বি। তাহলে আমরা সিতে ব্যবহৃত 3 ধরনের অপারেটর সম্পর্কে জানলাম। প্রথমে ছিল ইউনারি অপারেটর, যেখানে একটি মাত্র অপারেন্ড বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে। এরপরে ছিল বাইনারি অপারেটর, যেটা দুটি মাত্র অপারেন্ড বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, এবং ওই অপারেটর কিন্তু দুটো অপারেন্ডের মাঝখানে বসে সবসময়। এরপরে টার্নারি অপারেটর, যেটা একসাথে তিনটি অপারেন্ড বা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে। এরপর আসে বিভিন্ন ধরনের বাইনারি অপারেটর সম্পর্কে জানবো। আমরা বাইনারি অপারেটর নিয়ে কিন্তু আমরা আগে দেখছি একটা উদাহরণ, আমি লিখে দিছি যে এ প্লাস বি, এ প্লাসটা হচ্ছে বাইনারি অপারেটর, এ মাইনাস বি মাইনাস হচ্ছে বাইনারি অপারেটর, এ ভাগ বি ভাগ হচ্ছে বাইনারি অপারেটর। তো আমরা বিভিন্ন ধরনের বাইনারি অপারেটর সম্পর্কে জানবো, এবং বাইনারি অপারেটর কিভাবে লিখে আমরা সেই সম্পর্কেও বিস্তারিত জানবো। এখন চলো শুরু করি। তাহলে আসো, বাইনারি অপারেটরের অনেকগুলো ভাগ আছে। প্রথম হচ্ছে গাণিতিক অপারেটর। বাইনারি অপারেটরের অনেকগুলো ভাগ আছে, এই ভাগের ভিতরে প্রথম হচ্ছে গাণিতিক অপারেটর সমূহ। তো দেখো প্লাস, প্লাস আমরা কেন ব্যবহার করি? যোগ করার জন্য আমরা প্লাস ব্যবহার করি। মাইনাস কেন ব্যবহার করি? বিয়োগ করার জন্য মাইনাস ব্যবহার করি। এরপর হচ্ছে স্টার, এটা গুণ করার জন্য ব্যবহার করি। তাহলে আমরা আগে যে গুণ করার জন্য যে যে ক্রসের মতো যে প্রতীকটা ব্যবহার করতাম সেটা কিন্তু এখন আর ব্যবহার করা যাবে না। মনে রাখবে প্রোগ্রামে গুণের জন্য স্টার ব্যবহার করা হয়। যোগ আগের মতোই চলবে, বিয়োগ আগের মতো চলবে, শুধুমাত্র গুণের পরিবর্তে আমাদেরকে স্টার ব্যবহার করতে হবে। যদি তোমাকে 2 গুণ 3 লিখতে বলে তাহলে তুমি লিখবে 2 স্টার 3। তোমাকে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে তুমি, যেমন ধরো 2 গুণ 3, এটা কিন্তু লেখা যাবে না, তোমাকে লিখতে হবে 2 স্টার 3। তোমাকে এটা লিখতে হবে, গুণের পরিবর্তে, গুণ চিহ্নের পরিবর্তে তোমাকে স্টার ব্যবহার করা লাগবে এখানে। এরপর আসলে স্ল্যাশ, স্ল্যাশ হচ্ছে ভাগ করার জন্য। আমরা ভাগ যে প্রতীকটা ব্যবহার করতাম সেটার ব্যবহার করা যাবে না, এখানে ভাগ করার জন্য আমাদেরকে স্ল্যাশ ব্যবহার করতে হবে। এরপর আসো পার্সেন্ট। এই পার্সেন্ট আমরা আগে শতকরা হিসেবের জন্য ব্যবহার করতাম, এখানে পার্সেন্ট ব্যবহার করবো শুধুমাত্র ভাগশেষ নির্ণয়ের জন্য, অর্থাৎ দুটি সংখ্যার ভাগশেষ। যেমন ধরো
এই যে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে 7%2, এর অর্থ হচ্ছে 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটা কিন্তু ভাগশেষের জন্য, এটা কিন্তু পার্সেন্টের জন্য নয়, এটা আমরা ভাগশেষের চিহ্ন হিসেবে এখানে ব্যবহার করব, এটা মনে রাখবা। তাহলে তোমরা দেখো এই যে 7%2 ইকুয়াল 1 এর অর্থ হচ্ছে অনেক সময় আসে যে এই কথার অর্থ কি, এর অর্থ হচ্ছে 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1। তাহলে আমরা এখানে 5টা অপারেটর পেলাম। এই অপারেটর সমূহকে বলা হয় গাণিতিক অপারেটর। যোগ করার জন্য প্লাস, বিয়োগ করার জন্য মাইনাস, গুণ করার জন্য স্টার, ভাগ করার জন্য স্ল্যাশ এবং ভাগশেষ নির্ণয়ের জন্য পার্সেন্ট প্রতীকটা ব্যবহার করা হয়। এরপর আসো আমরা আরো অপারেটর সম্পর্কে জানবো। এরপর আছে লজিক্যাল অপারেটর। এই যে দেখো এটা এম্পারসেন্ট অর্থাৎ এন্ড চিহ্ন নামে তোমরা এটাকে চিনো, এটা তোমাদের কম্পিউটারের কিবোর্ড, মোবাইলের কিবোর্ডও পাওয়া যায় এন্ড চিহ্নটা। এই যে চিহ্নটা এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এবং এটা আমরা কখন ব্যবহার করি? যখন উভয় শর্ত সত্য হয়, অর্থাৎ যখন দুটি শর্ত থাকে এবং দুটি শর্ত যদি পালন করতে হয় তখন এন্ড এই প্রতীকটা ব্যবহার করা। এরপর আসে এটা হচ্ছে লজিক্যাল অর। লজিক্যাল অর, এই খাড়া দাগগুলা লজিক্যাল অর হিসেবে ব্যবহার করো। আর লজিক্যাল অর আমরা কখন ব্যবহার করি? যখন কতগুলো শর্তের মধ্যে মানে শুধুমাত্র একটি শর্ত পালন করলেই চলে, তখন আমরা লজিক্যাল অর ব্যবহার করি। কতগুলো শর্তের ভিতরে যখন শুধুমাত্র একটি শর্ত পালন করলেই যখন কোনো কিছু স্যাটিসফাই হবে তখন আমরা লজিক্যাল অর ব্যবহার করি, আর যখন সব শর্ত পালন করতে হবে তখন আমরা এন্ড ব্যবহার করি। এরপর আসো এই যে আশ্চর্যযোগ চিহ্ন, এটা আমরা ব্যবহার করি লজিক্যাল নট, যখন কোনো শর্ত সত্য হয় না। তাহলে আমরা এই লজিক্যাল অপারেটর সমূহ পেলাম। এই লজিক্যাল অপারেটরের ভিতরে মনে রাখবা এটা হচ্ছে লজিক্যাল এন্ড, আর এই যে প্রতীকটি এটা হচ্ছে লজিক্যাল অর, আর এই যে প্রতীকটি এটা হচ্ছে লজিক্যাল নট। এটা আমরা কখন ব্যবহার করবো? যখন সকল শর্ত সত্য হবে। এটা আমরা কখন ব্যবহার করবো? যখন যে কোনো একটি শর্ত সত্য হয়, এই কন্ডিশন আমাদেরকে দিবে। আর যখন কোনো শর্তই সত্য হবে না তখন আমরা লজিক্যাল নট অপারেটর ব্যবহার করবো। তো দেখো আমরা লজিক্যাল অরের এক্সপ্রেশনটা একটু দেখি। যেমন ধরো কোথাও এই যে এটা হচ্ছে লজিক্যাল অর, দেখো এ অর বি, অর্থাৎ এ অথবা বি যে কোনো একটা সত্য হইলেই হবে। এবার আসলে লজিক্যাল এন্ড, দেখো এ এন্ড বি উভয়ই সত্য হইতে হবে, এও সত্য হইতে হবে, বিও সত্য হইতে হবে। তাহলে এখানে দেখো এ অথবা বি দুইটা কথা, যে তুমি দুটো কথা বললে, দুটো কথার ভিতরে যে কোনো একটা কথা যদি সত্য হয় তাহলে আমরা অর ব্যবহার করবো, আর যখন সব কিছু সত্য হইতে হবে তখন আমরা লজিক্যাল এন্ড ব্যবহার করব। যেমন ধরো ক্লাস 5-এ তোমরা ছিলে, ক্লাস 5-এ তোমাদের 5টা বিষয় ছিল, 5টা বিষয় যে পাস করলে তুমি পাস, যে কোনো একটা বিষয় ফেল করলে তুমি ফেল। তাহলে ওখানে তোমাকে সকল বিষয় পাস করতে হবে। অথবা ধরো তুমি এভাবে ধরো যে তুমি দুটো পরীক্ষা দিয়েছো, বাংলা ইংরেজি, তাহলে দুটো বিষয় পাস করলে তুমি ফার্স্ট। তাহলে এ এন্ড বি অর্থাৎ ডাবল এম্পারসেন্ট বি। আর তুমি এ বাংলায় পাস করলে হবে, ইংরেজি অর্থাৎ যে কোনো এক বিষয়ে ফার্স্ট, তখন এ অর বি। মনে রাখবা যে কোনো এক বিষয়ে ফাঁস, যে কোনো এক বিষয়ে যদি ফাঁস হয় তাহলে এই চিহ্ন ব্যবহার করা হবে, আর যদি উভয় বিষয়ে ফাঁস করার শর্ত থাকে তখন এই প্রতীক ব্যবহার করা হবে। এরপর আসলে লজিক্যাল নট এক্সপ্রেশন, দেখো নট এ, এরপর এবার আসে এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখবো। এই যে লাইনটা আমরা দেখতেছি, এই যে স্টেটমেন্ট দেখতেছি, এই স্টেটমেন্টকে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করে লিখবো। দেখো এ আর বি এর ভিতরে কোন চিহ্ন, এ আর বি এর ভিতরে কোন কি আছে? এ আর বি এর ভিতরে কিসের সম্পর্ক? এ আর বি এর ভিতরে হচ্ছে গুণের সম্পর্ক। দেখো তাহলে এ এন্ড বি। এরপরে আসে প্লাস, প্লাসের জন্য হচ্ছে অর। মনে রাখবা অর মানে হচ্ছে প্লাস আর এন্ড মানে হচ্ছে গুণ। মনে রাখবা অর মানে অর, এই চিহ্ন মানে হচ্ছে প্লাস আর এই চিহ্ন মানে হচ্ছে গুণ। মনে রাখবা তোমরা। তাহলে দেখো এ আর বি এর ভিতরে কোন চিহ্ন আছে? এ আর বি এর মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণের জন্য এন্ড ব্যবহার করতে হবে। এরপরে দেখো প্লাস, প্লাসের জন্য অর। এরপরে দেখো বি আর সি এর ভিতরে কোন চিহ্ন আছে? বি আর সি এর ভিতরে গুণ চিহ্ন আছে, গুণের জন্য এন্ড। তোমরা এটা মনে রাখবা। এই যে আমরা গুণের পরিবর্তে এন্ড ব্যবহার করি আর যোগের পরিবর্তে আমরা অর ব্যবহার করি। এবার আসলে রিলেশনাল অপারেটর, দেখো ডাবল ইকুয়াল, যখন সমান হবে তখন আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করি। মনে রাখবো সাধারণ বীজগণিতে আমরা শুধুমাত্র ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, আর এখানে আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করি। এবার আসো এটা হচ্ছে নট ইকুয়াল, সমান নয়। গণিতে নট ইকুয়াল তোমরা জানো কিভাবে, ইকুয়াল চিহ্ন দিয়ে মাঝখানে কেটে দিলে নট ইকুয়াল। এটা হচ্ছে ছোট, এরপরে এটা হচ্ছে বড়, এরপরে হচ্ছে এটা হচ্ছে ছোট অথবা সমান, এরপরে এটা হচ্ছে বড় অথবা সমান। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। যেমন ধরো সাধারণ গণিতে আমরা এই যেমন ধরে লিখি এক্স ইকুয়াল টু, কিন্তু এখানে আমরা লিখবো এক্স ডাবল ইকুয়াল টু। এরপর আমরা সাধারণ গণিতে লিখি এক্স নট ইকুয়াল টু। তো এখানে আমরা এই নট ইকুয়াল ব্যবহার করতে পারবো না, এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা এই চিহ্ন ব্যবহার করব, নট ইকুয়াল টু, অর্থাৎ এক্স এর মান 2 নয়, আমরা এখানে
নট ইকুয়াল এই চিহ্ন ব্যবহার করতে পারবো না, এখানে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপর এগুলোতে সমান। এরপর এটা দেখো সাধারণ বীজগণিতে আমরা ব্যবহার করি লেস দেন ইকুয়াল, কিন্তু এখানে আমরা ব্যবহার করব এইভাবে এক্স লেস দেন ইকুয়াল টু, এইভাবে ব্যবহার করতে মনে রাখি। আমরা প্রোগ্রাম লেখার সময় কিন্তু এইভাবে ব্যবহার করব, আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না। এরপরে দেখো এক্স গ্রেটার দেন টু, এটাকে আমরা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে আমরা এটা সাধারণ বীজগণিতে ব্যবহার করি, কিন্তু এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে এটা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স এর মান 2 থেকে বড় অথবা সমান। তাহলে এটা আমরা সাধারণ বীজগণিতে ব্যবহার করি, আর প্রোগ্রাম লেখার সময় আমরা কিন্তু এটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে তোমরা। তাহলে এটা হচ্ছে বড় অথবা সমান। এরপর আসো বিট ওয়াইজ অপারেটর, এই অপারেটরটার নাম আমরা এই প্রথম শুনছি সি প্রোগ্রামে। এই ধরনের অপারেটর কিন্তু আমরা আগে আর কোথাও শুনি নাই। তো দেখি বিট ওয়াইজ অপারেটর, এই যে দেখো এন্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ এন্ড, এটা হচ্ছে বিট ওয়াইজ অর। আমরা একটু আগে যখন আমরা লজিক্যাল অপারেটর পেয়েছিলাম তখন সেখানে পেয়েছিলাম লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, তবে সেখানে দুটো এন্ড চিহ্ন ছিল, দুটো অরের চিহ্ন ছিল। এরপর আসো এটা হচ্ছে বিট ওয়াইজ এক্সর, এটা হচ্ছে শিফট লেফট, এটা হচ্ছে শিফট রাইট। তো আসলে কোনটার কাজ কি, কোনটা কিভাবে কাজ করে, আমরা পরবর্তীতে যখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আরো বিস্তারিত জানবো এগুলা সম্পর্কে। এটা হচ্ছে একের পরিপূরক। তাহলে এই বিটওয়াইজ অপারেটর কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। বিটওয়াইজ অপারেটর আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এই বিটওয়াইজ অপারেটর নিয়ে। তাহলে এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড, এটা হচ্ছে বিটওয়াইজ অর, এটা হচ্ছে বিটওয়াইজ এক্সর, এটা হচ্ছে শিফট লেফট, অর্থাৎ আমরা শিফটে বাম দিকে চলে যাবো, এটা হচ্ছে শিফটে রাইট, এরপর এটা হচ্ছে একের পরিপূরক। এটা আসলে এখন কিভাবে কাজ করবে এটা সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত জানবো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময়। এরপর আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আরো ভিন্ন প্রকৃতির। এই অপারেটরগুলো কিন্তু আমরা আগে কখনো শুনি না এদের নাম। দেখো ইকুয়াল, দেখো আমি আগে কতগুলো অপারেটর উঠাচ্ছি এখানে, দেখো তোমরা এগুলো আগে কোথাও তোমরা দেখো নাই, পাও নাই। দেখো ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, স্টার ইকুয়াল, স্ল্যাশ ইকুয়াল, পার্সেন্ট ইকুয়াল, এই যে এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন প্রশ্নটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আসলে অর্থ কি, এগুলো কেন ব্যবহার করবে? দেখো এটার উদাহরণ হচ্ছে এ ইকুয়াল বি, এ আর বি সমান, এ আর বি সমান, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এ আর বি সমান। এটা দেখো এ প্লাস ইকুয়াল বি, তাহলে এটার অর্থ কি? এ আর বি সমান, এটা তো আমরা বুঝে ফেলছি, এটা সাধারণ ভাবেই বোঝা যায়, কিন্তু এটা মানে কি? এ প্লাস ইকুয়াল বি, এটার অর্থ কি? আচ্ছা আমরা আগে উদাহরণ দেখি। এটার উদাহরণ হচ্ছে এ মাইনাস ইকুয়াল বি, এ স্টার ইকুয়াল বি, এ স্ল্যাশ ইকুয়াল বি, এ পার্সেন্ট ইকুয়াল বি। তাহলে এই যে কথাগুলো আমরা লিখলাম এদের অর্থ কি? মনে রাখবা এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, স্টার ইকুয়াল, স্ল্যাশ ইকুয়াল, এরপরে পার্সেন্ট ইকুয়াল। তো স্বাভাবিকভাবে এটা যোগ, এটা বিয়োগ, এটা গুণ, এটা ভাগ, আর এটা হচ্ছে ভাগশেষ। মনে রাখবা কারণ আমরা অ্যারিথমেটিক অপারেটরে, অর্থাৎ আমরা যখন গাণিতিক অপারেটর করছিলাম তখন সেখানে কিন্তু এটা আমরা পেয়েছিলাম। তো এখন এই যে অপারেটরগুলা, এটা যে আমরা লিখলাম, এইটা সাধারণ গণিতে কিভাবে ব্যবহার করবো, এটা আমরা প্রোগ্রামে ব্যবহার করব। এ প্লাস ইকুয়াল বি, তুমি কিছুক্ষণ পরে অবাক হয়ে যাবে এটার মূল অর্থটা দেখে, যে সাধারণ গণিতে আমরা এটাকে কিভাবে প্রকাশ করি। দেখো তো এইটাকে এ ইকুয়াল বি এ লিখি, আমরা এ ইকুয়াল বি আমরা সাধারণ গণিতেও লিখি, প্রোগ্রামে এইভাবে লাগে, কিন্তু এটাকে দেখো এ ইকুয়াল এ প্লাস বি, এটার অর্থ হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যোগ করে এর ভিতরে রাখবো, এ আর বি কে যোগ করে এর ভিতরে রাখবো। এরপরে এটার অর্থ হচ্ছে এ ইকুয়াল এ মাইনাস বি। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে সাধারণ গণিতে আমরা যেটা লিখি এইভাবে, সেটা প্রোগ্রামে এইভাবে লেখা হয়। তাহলে এই যে অপারেটরটা মনে রাখবে, এই অপারেটরের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল, তাহলে মাইনাস ইকুয়াল অর্থাৎ এ মাইনাস ইকুয়াল বি, এর অর্থ হচ্ছে এ ইকুয়াল এ মাইনাস বি। এ প্লাস ইকুয়াল বি, এর অর্থ হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, তো কিভাবে আসবে একটু পরে আমরা আরো কিছু গাণিতিক মান দিয়ে দেখবো। এরপর আসো এ স্টার ইকুয়াল বি, এর অর্থ হচ্ছে এ ইকুয়াল এ স্টার বি, অর্থাৎ এ কে বি দ্বারা গুণ করে এর ভিতরে রাখো। এর অর্থ কি? তোমাকে যদি জিজ্ঞাসা করে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এ কে বি দ্বারা গুণ করে তাকে এর ভিতরে রাখো। এরপর আসো এটার অর্থ হচ্ছে এ ইকুয়াল এ ভাগ বি, এটার অর্থ হচ্ছে এ কে বি দ্বারা ভাগ করে যে মানটা পাবে তাকে এর ভিতরে রাখো। এরপর আসো এ পার্সেন্ট ইকুয়াল বি, এর অর্থ হচ্ছে এ ইকুয়াল এ পার্সেন্ট বি, অর্থাৎ এ কে বি দ্বারা ভাগ করে তুমি যে ভাগশেষটা পাইবা সেটাকে এর ভিতরে রাখো। এবার আমরা মান দ্বারা দেখবো, যেমন ধরো এ সমান 11, বি সমান 5, তাহলে বলো তো এ সমান কত? এ সমান 11, বি সমান 5, তাহলে এ সমান কত? তাহলে এ সমান হচ্ছে 5, মনে রাখবা কারণ এ ইকুয়াল বি। খেয়াল করো তোমরা এখানে এ সমান 11, বি সমান 5, তাহলে এটা হচ্ছে মান। ধরো কেউ একজন মান দিল এ সমান 11, বি সমান 5, তাহলে এখন যদি এ সমান বি হয় তাহলে এর মান হচ্ছে 5, কারণ বি এর মান 5।
এরপর আসো a সমান 11 b সমান 5, তাহলে এর মান কত? a সমান 11 b সমান 5, তাহলে দেখো এর মান 11, b এর মান 5, তাহলে আমরা কি বলছি a ইকুয়াল a প্লাস b, এর অর্থ হচ্ছে a এর সাথে b যোগ করো, তো এর সাথে b যোগ করো, যোগ করলে কত 16, এবং তাকে এর ভিতরে রাখো, তাকে এর ভিতরে রাখো। এবার আসো a সমান 11 b সমান 5, তাহলে এর মান কত? তাহলে এর অর্থ হচ্ছে a থেকে b বিয়োগ করো, বিয়োগ করে বিয়োগফলকে এর ভিতরে রাখো, তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6, 6কে তুমি এর ভিতরে রাখবা, তাহলে এর আদি মান ছিল 11 আর বর্তমান মান হচ্ছে 6, তাহলে এর বর্তমান মান হচ্ছে 6, অর্থাৎ আনসার হচ্ছে 6। ঠিক একইভাবে দেখো a সমান 11 b সমান 5, এর অর্থ হচ্ছে a কে b দ্বারা গুণ করো, তাহলে a কে b দ্বারা গুণ করো কত 55, এবং গুণ করে যা পাইবা তাকে এর ভিতরে রাখো, তাহলে এখন এর মান হচ্ছে 55। ঠিক একইভাবে দেখো a সমান 11 b সমান 5, তাহলে 11 অর্থাৎ a কে b দ্বারা ভাগ করো, ভাগ করে ভাগফলটাকে এর ভিতরে রাখি, তাহলে 11 এর 5 দ্বারা ভাগ করলে 2, তবে তুমি আবার এটা মনে করিও না যে 11 এর 2 দ্বারা ভাগ করলে 5.2 হবে, কারণ এখানে ভাগশেষ কিন্তু গ্রহণযোগ্য নয়, এখানে শুধুমাত্র ভাগফল রাখবো আমরা। তুমি ক্যালকুলেটর দিয়ে 11 এর 5 দিয়ে ভাগ করলে বের হবে 2 পয়েন্ট সামথিং, সামথিং রাখা যাবে না, আমরা শুধুমাত্র ভাগফলের অংশকে রাখবো, আমরা ভাগশেষ অংশকে রাখতে পারবো না। এবার আসো a সমান 11 b সমান 5, তাহলে এর মান কত? তাহলে এর অর্থ হচ্ছে a কে b দ্বারা ভাগ করো, ভাগ করলে যে ভাগশেষটা পাইবা সেটাকে এর ভিতরে রাখো। তো আসলে প্রোগ্রামে এটা কিভাবে হয়, প্রোগ্রামে এটা কিভাবে সম্ভব, যেমন ধরো ধরো আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে যেমন ধরো a সমান আমাদের আমাদের সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে a সমান a পার্সেন্ট b, এর অর্থ হচ্ছে a কে b দ্বারা ভাগ করো, ভাগ করলে যে ভাগশেষটা পাইবে তাহলে সেটাকে এর ভিতরে রাখবে। এখন দেখো এর ভিতরে কত আছে, এর ভিতরে আছে 11, b এর ভিতরে আছে 5। এবার তুমি সূত্রের প্রয়োগ ঘটাও, সূত্র কি? সূত্র হচ্ছে a ইকুয়াল 11% কত 5 ইকুয়াল কত, অর্থাৎ 11 এর 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়েছে 1। এখন দেখো এ থেকে এই আগের মানটা মুছে যাবে, মুছে নতুন মান সে জায়গা করে নিবে, তাহলে এর বর্তমান মান হচ্ছে কত 1, এর বর্তমান মান হচ্ছে 1, দেখো এর মান হচ্ছে 1। ঠিক একইভাবে এ কে বি দ্বারা ভাগ করবা, ভাগ করে যে মানটা পাইবা তাকে এর ভিতরে রাখবা, তাকে কিন্তু এর ভিতরে প্রথমে কত আছে 11, এরপরে 11 থাকার পরে এ কে আমরা বি দ্বারা ভাগ করে ফেলবো, ভাগ করে যে মানটা পাবো তাকে এর ভিতরে রাখবে, তাহলে এর আগের মানটা মুছে যাবে, তাহলে এর বর্তমান মান হচ্ছে 2। মনে রাখবা এই অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু এটার অর্থ বুঝতে হবে। তোমাকে পরীক্ষা দিবে তোমাকে এরকম যে এ মাইনাস বি, এ মাইনাস ইকুয়াল বি, এ সমান 11 বি সমান 5 হলে এর মান কত? তাহলে এ মাইনাস ইকুয়াল বি তুমি আগে লিখে ফেলবা, এ মাইনাস ইকুয়াল বি মানে হচ্ছে এ সমান এ মাইনাস বি, এর অর্থ হচ্ছে এ থেকে বি বিয়োগ করো, বিয়োগ করে যে মানটা পাবে তাকে এর ভিতরে রাখবা, তাহলে এর মান কত 11, বির মান 5, তাহলে 11 থেকে 5 গেলে 6, তাহলে তুমি এর ভিতরে 6 রাখবা, বাস হয়ে গেল। অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপর আসে বিশেষ কিছু অপারেটর, সাইজ অফ, চলকের আকার জানার জন্য, যে চলকের সাইজ কত, অর্থাৎ এই চলকের ভিতরে কি পরিমাণ ডাটা রাখা যাবে বা যে ডাটা রাখা যাবে তার সাইজ কত, তা জানার জন্য আমরা এই অপারেটর ব্যবহার করব সাইজ অফ। এরপর আসো এই অপারেটরটা, এটার নাম হচ্ছে চলকের ঠিকানা জানার জন্য, চলকের ঠিকানা জানার জন্য আমাদের লাগে অনেক সময় এগুলা, আমরা যখন অনেক বেশি বেশি প্রোগ্রাম করব, আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব তখন আমরা এই অপারেটর গুলো ব্যবহার করব, তবে এগুলো শুধুমাত্র জাস্ট তোমরা এমসিকিউর জন্য শিখে রাখবো, আমরা এইগুলো ব্যবহার করে কোনো প্রোগ্রাম কিন্তু করব না, তোমাদের এই পাঠ্যসূচিতে কিন্তু এগুলো ব্যবহার করে কোনো প্রোগ্রাম নাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে অপারেটর নিয়ে আলোচনা করছি এই অপারেটরগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অপারেটর সম্পর্কে মনে রাখতে হবে, কারণ তোমাকে বলে দেবে যে ডাবল এন্ড, আমরা যে ডাবল এন্ড ব্যবহার করছি এটা কোন ধরনের অপারেটর, ডাবল যে দুটো রেখা ব্যবহার করছি ওই দুটো কোন ধরনের অপারেটর, অথবা একটা এন্ড ব্যবহার করলে সেটা কোন ধরনের অপারেটর। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু একদম ব্যতিক্রম, তবে একটু যদি তুমি জিনিসটা ধরে নিতে পারো তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর কে গাণিতিক ভাষায় রূপান্তর করা কিন্তু একবারেই সহজ। এবং মনে রাখবা এই অপারেটর থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন প্রায় এসে থাকে, তোমরা অপারেটর নিয়ে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হও পড়তে গিয়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।